হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। এই ব্যাপারটা আলোচনায় এসেছে রিসেন্টলি রাকেশ রোশনের একটা ইন্টারভিউকে কেন্দ্র করে, এবং তারপরই নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে গেলে, যদি এই ব্যাপারটাই হয় তাহলে কোথাও গিয়ে একটা যুগের কিন্তু সমাপ্তি ঘটতে চলেছে বলিউডের ইতিহাসে। তার কারণ, বলিউডে নানা সময় নানা পরিচালক এসেছে, নিজেদের একটা রায়ত্ব ক্রাইম করেছে, এবং খুব কম পরিচালকই রয়েছে বলিউডে যাদের নামে দর্শক ভিড় করে সিনেমা দেখতে গেছে, যে এর সিনেমা আসছে মানে আমাদেরকে যেতে হবে। যেমন এখন রাজামৌলির ক্ষেত্রে হয়, যে রাজামৌলির সিনেমা মানে একটা হিউজ একটা ক্রেজ তৈরি হয়, হিরো বা কারোর জন্য নয়। এই হিরো কোন পরিচালকের রাজামৌলির সঙ্গে কোন হিরো কাজ করছে, এই ব্যাপারটা কিন্তু বিরাট বড় একটা জায়গায় কাজ করে, কারণ রাজামৌলির সিনেমা মানে সেটা একটা বিরাট ব্র্যান্ড ভ্যালু রয়েছে এখনকার দিনে দাঁড়িয়ে। তার মানে 90s বলি বা 2000-এর শুরুর দিকে বলি, সেই সময় কিন্তু রাকেশ রোশনও নিজের ওই জায়গাটা ক্রিয়েট করেছিল। অভিনেতা হিসেবে রাকেশ রোশন কিন্তু সেইভাবে সফল হতে পারেনি, সেইভাবে নাম কামাতে পারেনি। শুরুর দিকে সে অভিনেতা হিসেবেই কাজ করতো, কিন্তু যবে থেকে পরিচালক হিসেবে তিনি এসছেন, কালজয়ী কালজয়ী সিনেমা বানিয়েছেন। ওনার কেরিয়ারে যদি মোটামুটি হিসেব করে দেখা যায় 16-17টা বা 18টা যদি সিনেমা থেকে থাকে, তার মধ্যে যদি হিসেব করে তোমরা দেখো 12 থেকে 13খানা সিনেমা বলিউডের ইতিহাসে কালজয়ী বা মাস্টারপিস হয়ে রয়েছে। কারণ উনি সবসময় লার্জার দ্যান লাইফ সিনেমা ভেবে এসেছেন, এবং সেটাকে তিনি বড় পর্দায় যেভাবে প্রেজেন্ট করেছেন, জাস্ট আনবিলিভেবল। সেটা খুন ভারী মাং হোক বা করণ অর্জুন হোক, করণ অর্জুন নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। শোলের পরে আইকনিক ডুয়েল মুভি বলা হয়ে থাকে এটাকে। শোলের পরে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রকে নিয়ে করা শোলের পরে করণ অর্জুন বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট আইকনিক মাল্টিস্টারার মুভি হয়ে রয়েছে, এবং ওই সিনেমাটা নিয়ে আমি বিভিন্ন সময় আলোচনা করেছি নানা জায়গাতে। এবং আমি কতটা বলেছি, কতটা দূরদর্শী পরিচালক হলে যে ওই সময় রোম্যান্টিক হিরো সালমান খানকে ইয়ং অ্যাংরি ম্যান হিসেবে প্রেজেন্ট করে সিনেমাতে। আর সালমান খান, শাহরুখ খান যে অলরেডি অ্যান্টি হিরো হিসেবে পরিচিতি পেয়ে গেছে, তাকে সিনেমায় রোমান্টিক হিরো হিসেবে নিয়ে আসে। এই জিনিসটা আকর্ষণ করে দূরদর্শিতার অবশ্যই প্রমাণ দিয়েছিল। তারপর নিজের ছেলেকে শুধুমাত্র লঞ্চ করেছিল তাই নয়, ছেলেকে দিয়ে এমন এমন সিনেমা করেছিল যেটা বলিউডের ইতিহাসে সেই সময় কেউ ভাবতে পারতো না। কাহনা প্যার, একটা পুনর্জন্ম নিয়ে সিনেমা যেভাবে বানানো হয়েছিল সেই সময় দাঁড়িয়ে, সরি পুনর্জন্ম নয়, সেম লুক অ্যালাইক একটা সিনেমা যেভাবে বানিয়েছিল, ওটা এই সময় কল্পনা করা যায় না। এবং ওই রকম ডেবিউ আজ অব্দি বলিউডের ইতিহাসে কখনো হয়নি, যেটা ঋত্বিক রোশন করে দেখিয়েছিল। যে 24 ঘন্টার মধ্যে সুপারস্টার, একটা সিনেমা তাকে সুপারস্টার বানিয়ে দিচ্ছে, সেটা ঋত্বিক রোশন করেছিল। ছেলেকে লঞ্চ করার জন্য আনলাম তা না, ছেলেকে নিয়ে এমন সিনেমা বানালাম যে ছেলে একটা নিমেষের মধ্যে সুপারস্টার হয়ে গেল। এছাড়া বলিউডের প্রথম সায়েন্স ফিকশন মুভি কোই মিল গয়া হোক, বা তারপর সেটাকে একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে সুপার হিরো একটা ইউনিভার্সে পরিণত করা ক্রিসের মাধ্যমে, তারপর ক্রিস 3। তো রাকেশ রোশন আমাদের কাছে একটা ইমোশন, রাকেশ রোশনের সিনেমা মানে আমাদের কাছে একটা বিরাট কিছু, এবং ক্রিস আমাদের কাছে অলরেডি একটা ইমোশন। তো এখন যেটা রাকেশ রোশন রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে, একদম অফিসিয়ালি কনফার্ম, তিনি নিজেই বলেছেন যে তিনি কিন্তু এবার পরিচালনা থেকে অবসর নিতে চলেছেন। তিনি আর পরিচালনা করবেন না, ইন ফিউচার রাকেশ রোশনের কিন্তু কোনো সিনেমা আর আমরা দেখতে পাবো না। রাকেশ রোশন যুগের কিন্তু কোথাও গিয়ে সমাপ্তি হতে চলেছে। এবং এটাও ফ্যাক্ট যে আমরা ক্রিস 4 নিয়ে এক্সাইটেড আছি, ক্রিস 4 চাই আমরা প্রত্যেকে হোক, কিন্তু ক্রিস 4 রাকেশ রোশনকে আদৌ ডাইরেক্ট করবে? কারণ রাকেশ রোশন তো বলছে সে অবসর নিতে চলেছে বা নিয়েছে, তাহলে ক্রিস 4-এর ভবিষ্যৎ কি, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন। তো যেটা ইনসাইডার সোর্স বলছে, ক্রিস 4-এর ক্ষেত্রে কিন্তু রাকেশ রোশন নামটা শেষবারের মতো থাকতে চলেছে। ক্রিস 4-ই রাকেশ রোশন পরিচালিত শেষ সিনেমা হতে চলেছে। এবং অনেকের প্রশ্ন, মাঝখানে খবর এসেছিল সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটা ডাইরেক্ট করতে পারে। তো সিদ্ধার্থ আনন্দের কাছে যখন অফার যায়, সিদ্ধার্থ আনন্দ এবং সিদ্ধার্থ আনন্দ আর কি রাকেশ রোশনকে রিকোয়েস্ট করে এই সিনেমাটা ডাইরেকশনের ভার রাকেশ রোশনকেই নেওয়ার জন্য। কারণ ক্রিসের যে লেগেসিটা, সেটা রাকেশ রোশনের থেকে বেটার কেউ বুঝতে পারেনি। এবং এটাও ঠিক যে আজকের দিনে দাঁড়িয়ে যেরকম টেকনোলজি আপডেটেড হয়েছে, সেখানে রাকেশ রোশনের হয়তো একটুখানি ব্যাকডেটেড হতেও পারে, কিন্তু এমনি ভেবে দেখুন 2013 সালে যেরকম সিনেমা দরকার ছিল, রাকেশ রোশন কিন্তু ক্রিসকে ঠিক সেইভাবেই এনেছিল, ক্রিস 3-কে। তো তার কিন্তু যে জিনিয়াস যে মাইন্ডসেটটা যেটা রয়েছে, সেটা কিন্তু কখনো আপনি ডিনাই করতে পারবেন। এটা ফ্যাক্ট যে ওনার শারীরিক অবস্থা আগের মতো নেই, বয়স হয়ে গেছে, প্লাস উনি রিসেন্টলি ক্যান্সারে ভুগছিলেন। তো সেই দিক দিয়ে বিচার করতে গেলে ঋত্বিক রোশনও চায় না যে একটা সিনেমার জন্য এতটা পরিশ্রম বাবা করুক। সেই হিসেবে এই রিকোয়েস্টটা করা হয়। তবে সিদ্ধার্থ আনন্দের রিকোয়েস্টে ক্রিস 4-এ মেন ডাইরেক্টর হিসেবে কিন্তু রাকেশ রোশনই থাকতে চলেছে। তবে তাকে পুরোপুরিভাবে হেল্প করবে পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে সিদ্ধার্থ আনন্দ। তার ক্রিস 4-এর লেগেসিটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? ঋত্বিক রোশন, তার সঙ্গে সঙ্গে জাদু থাকতে চলেছে এই সিনেমার মধ্যে, তার সঙ্গে সঙ্গে রাকেশ রোশন আবার ডাইরেক্টরের চেয়ারে শেষবারের মতো বসতে চলেছে, এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে এই সিনেমায় আমরা সিদ্ধার্থ আনন্দকে পেতে চলেছি। তো এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার হতে চলেছে। এবং এই যে রাকেশ রোশন শেষবারের মতো ক্রিস করছে, এইটা কিন্তু একটা হিউজ হ্যাভক, একটা হাইপ ক্রিয়েট করবে। অলরেডি রাকেশ রোশন পরিচালনা ছাড়ছে, এটা নিয়ে সোশ্যাল মাধ্যমে সবাই পোস্ট করছে যে একটা যুগের
সমাপ্তি ঘটবে, এবং এটা সত্যি কথা। রাকেশ রোশন পরিচালনা করবেন, এটা মানে ভেবেও মন খারাপ হচ্ছে, কিন্তু এটাও আমি বলবো একদিক দিয়ে সঠিক সিদ্ধান্ত। বয়সের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে সঙ্গে আমি যখন খাপ খাওয়াতে পারছি না, তখন জোর করে সিনেমা এনে নিজেকে খিল্লির পাত্র করে তো লাভ নেই। যেমন আমরা দেখলাম রিসেন্টলি শঙ্করের ক্ষেত্রে হচ্ছে এখন, যদিও গেম চেঞ্জার নিয়ে এখন আমার আশা রয়েছে, কিন্তু এটাও ফ্যাক্ট শঙ্কর যে লেগেছিটা তৈরি করেছিল নিজে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু আমরা খাপ খাওয়াতে পারছি না। তারপর যেটা রোহিত শেট্টির সঙ্গে হচ্ছে, যুগের সঙ্গে তাল মেলাতে পারছে না। তো আমি চাই না রাকেশ রোশনের মতো একটা নামের সঙ্গে এই জিনিসটা হোক, কিন্তু ক্রিস একটা এমন সিনেমা যেটা যেমনই হোক না কেন পাবলিক দেখতেই যাবেই। তো সেই হিসেবে আমিও চাইবো ক্রিস যে আবিষ্কার করেছে বলিউডে প্রথমে এইভাবে সুপারহিরোকে এনেছে, সে শেষবারের মতো ক্রিসটাও নিজে ডাইরেক্ট করুক, তারপরে অভিনয় মানে ডাইরেকশন থেকে অবসর নিক। আমিও মন থেকে এটা চাই, এবং এটা হলে সিনেমার হাইপ এইখানে তো চলে গেছে অলরেডি, সেটা আরও ভয়ঙ্কর জায়গায় যাবে। তো এটা খুবই খুশির খবর। একদিক দিয়ে দুঃখের যে রাকেশ রোশনকে আমরা পরিচালক হিসেবে পাবো না, কিন্তু একদিক দিয়ে খুশির খবর, শেষবারের মতো ক্রিস আমরা রাকেশ রোশনের হাত ধরেই পেতে চলেছি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। শোনা যাচ্ছে পরের বছর থেকে এটা শুটিং স্টার্ট হবে, মোটামুটি বছরের শুরুতেই, এবং সম্ভবত পরের বছর কোনো একটা সময় আমরা ক্রিস ফোরের অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো, এবং হয়তো 2026 কি 27 করে ক্রিস ফোর অবশ্যই রিলিজ করবে। ঋত্বিক রোশন একটু টাইম নিয়ে কাজ করে, আমরা সবাই জানি। তো সেই হিসেবে ভেঙে পড়ার কিছু হয়নি, মানে ক্রিস ফোর হচ্ছে, এটা অফিসিয়ালভাবে একদম কনফার্ম। এবার কবে আসে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের রাকেশ রোশনের এই সিদ্ধান্ত নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের রাকেশ রোশনকে নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই বলো। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।